চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী জিনিয়া ফেরদৌস রুনা। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু আপনার লেখালেখির খবরাখবর জানতে চাই। কতদূর লেখালেখির কাজ চলছে এবং কোনো বই কি প্রকাশ পেয়েছে কিনা, বা কি ধরনের লেখা এখন লিখছেন? আসলে আমি তো অনেক ধরনের চিন্তা ভাবনা করি, যেটা হচ্ছে শিশুদের নিয়ে লেখালেখি করে শুরু করেছিলাম আর কি। শিশুদের গল্প নিয়ে, যেমন জলরাজ্যে ভয়ানক দানব, সেটা আবার সেকেন্ড এডিশন একটু পরিবর্ধন করে আবার আরেকটা বের হয়েছিল। আর তারপর কবিতা লিখেছি ৩-৪টা, সেটা। আর সমবেত বই অনেকগুলোই, যৌথ বইগুলো, আর নিজের ৫-৬টি বই আছে সর্বসাকুল্যে। আসলে লেখা হয়, কিন্তু এবার যেমন বইমেলায় আমি বই তৈরি করতে পারিনি সেভাবে, একটু সমস্যার কারণে। ইচ্ছা ছিল, তারপরে হয়নি। তো লিখছি, প্রতিনিয়ত লিখছি বিভিন্ন সমাজের অসঙ্গতি নিয়ে, শিশুদের নানা রকম চাহিদা বা তাদের কিভাবে বিকশিত করা যায় সেগুলো নিয়েও মাঝে মধ্যে লিখি। এভাবেই চলছে। এখন পর্যন্ত কতগুলো বই আপনার প্রকাশ পেয়েছে? এই যে বললাম ৫-৬টি বই, একক বই বের হয়েছে। আর হচ্ছে তার মধ্যে হচ্ছে আমার প্রিয় একটি বই, দ্বিভাষিক কবিতা মেঘবতী, কিছু কবিতা নিয়ে, সেটা বাংলা এবং ইংরেজি, সেটা। আর রিসেন্ট যে বইটা, যাইও জলের ঘাটে, এটা ১ বছর আগে যদিও এটা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে একদম মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত কবিদের কবিতা এবং প্রেমের কবিতা নিয়ে, যাইও জলের ঘাটে, আমি এটা সম্পাদনা করেছিলাম। এবং দক্ষিণা নামে একটি আমার প্রকাশনা আছে, সেটা যদিও সম্প্রতি, খুব বেশি দিন নয়। তো সেখান থেকে শিশুদের কিছু বই বের হয়েছে, এবং এই উপন্যাস, গল্প, এগুলো আছে। বাহ, আমরা আপনার কাছে এখন একটা কবিতা আবৃত্তি শুনতে চাই, তারপর আসলে আমরা পরবর্তী আলোচনায় যাব। নিশ্চয়ই। কোনটা শোনাবেন আমাদের? আমি আসলে শুরুতে যে কবিতা শোনাতে হয়, যেহেতু সকাল, তো সকালের একটা কবিতা, আমি ত্রাণ কবিতা, সেটা আমার খুব প্রিয়, রবীন্দ্রনাথ ঠাকুরের, শোনাচ্ছি। জি। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে। বাহ, দারুণ দারুণ, ধন্যবাদ আপু আপনাকে। আপনার ইউটিউব নিয়েও কিছু কাজ আপনি করছেন, সো সেটা কেমন চলছে? সেটা নয়েজ এন্টারটেনমেন্ট, আমরা কয়েকজন মিলে এটা করেছি সম্প্রতি, খুব বেশি দিন না, হয়তো 2 বছর হবে। তো আসলে আমাদের বিভিন্ন সময় প্রতিবন্ধকতা হয়, যেটা এখন সবাই অনলাইন বেসড কাজ করছেন। চ্যানেল তো আছেই, সরকারি বেসরকারি রেডিও। তো ইউটিউব চ্যানেলে যেটা কাজ, আমার নিজস্ব একটি আছে দক্ষিণা, যেমন এই একই নামে আছে। আর আরেকটা হচ্ছে নয়েজ এন্টারটেনমেন্ট। এখান থেকে আমরা বিভিন্ন চলচ্চিত্র নিয়ে কাজ করি, মূলত সেটা নিয়ে রিসেন্ট কাজ করছি, যেমন অশনি সংকেত, বা বিভিন্ন আমাদের দেশের যে সিনেমাগুলো খুব বিখ্যাত বা আমাদের আলোচিত সিনেমা, আমাদের অহংকারের জায়গা, সেই চলচ্চিত্রগুলোকে নিয়ে আমরা কাজ করছি। এবং আবার কিছু কাজ করেছি এর আগে অভিনয় কেন্দ্রিক, যেমন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তাদের জীবনের উপর ভিত্তি করে চলচ্চিত্রের, তারা কি কি চলচ্চিত্র করেছেন বা এখনো করছেন, বা কেউ কেউ আর হয়তো ক্ষণজন্মা পৃথিবীতে নেই, তাদের উপরে আলোকপাত করে কিছু কাজ করা হয়েছে। আর কবিতার কাজ তো পাশাপাশি আছেই।
হুম। আচ্ছা, এখন তো আমরা নতুন তরুণদেরকেও কিন্তু লেখালেখির ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ দেখি। নতুন নতুন বই তারা প্রকাশ করছেন, স্পেশালি বইমেলাতে। এই বইমেলাতেও আমরা নতুন প্রজন্মদেরকে দেখেছি। সো একজন কিন্তু লেখকের জন্য পাঠকের কী রকম চাহিদা রয়েছে সেটাই কিন্তু নির্ভর করছে লেখকের উপরে। লেখক সেটাই মাথায় রেখেই লেখালেখি করেন, কিন্তু একজন লেখকের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে। সো সেই বৈশিষ্ট্যগুলোর স্পেশালিটি থাকে, যেমন কেউ হয়তো বা কাব্যগ্রন্থ ভালো লিখছেন, কেউ কবিতা ভালো লিখছেন, কেউ বাচ্চাদের নিয়ে লেখালেখিগুলো ভালো করছেন। কিন্তু লেখকের জন্য কিন্তু এটাও দরকার যে তারা ভ্যারাইটিস লেখালেখিগুলোই তারা রাখবে, যেন কারণ পাঠকের সংখ্যা বিভিন্ন ধরনের। তো কেমন হওয়া উচিত একজন লেখককে, আসলে কি চিন্তা করে তার লেখালেখির কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া উচিত? খুব ভালো একটি প্রশ্ন। তো আসলে আমাদের দেশ ছোট, কিন্তু আমাদের দেশের মানে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, দাবি, আনন্দ, দুঃখ সব কিছুই নানা মাত্রায়, এবং আমরা বোধ করি একটু বেশি আবেগপ্রবণ, যার কারণে আমাদের খুব ফ্লাকচুয়েটেড করে। যেমন আমাদের খুব আনন্দটাও এরকম ক্ষণে ক্ষণে পাল্টায়, যেটা অবশ্য সমস্যারও কারণ। তো একজন লেখক তিনি যে কোনো বিষয়কে কেন্দ্র করে লিখতে পারেন, তার যেটা লিখতে ভালো লাগে বা তিনি যেটা মনে করেন যে এটা আমার লেখাটা ভালো হবে বা আমি ভালো জানি এটা, তার পড়ালেখা সেই বিষয়ে করা আছে। যেমন বিষয়ভিত্তিক লেখা, গবেষণাধর্মী লেখা, সেগুলোও লিখছেন অনেকে, এবং সেগুলোর প্রচুর চাহিদা রয়েছে। এবং সেটা যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে ট্রান্সলেট করা হয় বা অন্যান্য ভাষায় সেটা পৌঁছে যাচ্ছে, বা এখন তো আরও অনলাইনে যেমন এটা ট্রান্সলেট হচ্ছে, বা অনলাইনে বাংলাও যেমন বইটা পড়ে পড়ে সেটা শ্রুতি মতো করে সেটা পৌঁছে যাচ্ছে পাঠকদের কাছে। এটিও একটা ভালো বিষয় যে তবে বই পড়ার একটা অন্যরকম মাধুর্য আছে এবং প্রয়োজনীয়তা আছে, যেটা অনলাইনে আমরা যতই শুনি না কেন, একটি বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে যে আনন্দ এবং সেটার সাথে যে অ্যাটাচমেন্ট, সেটা কখনো মোবাইল বা ল্যাপটপে বসে হবে না। ঠিক, একদম ঠিক। আচ্ছা, একজন আবৃত্তি শিল্পী হওয়ার জন্য তো বিভিন্ন গুণাবলী থাকা প্রয়োজন, স্পেশালি ভয়েস, উচ্চারণ এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে। সেগুলো আয়ত্ত করেছেন কিভাবে? সেগুলো আসলে ভালোবাসা থেকে আয়ত্ত করেছি বলবো না, মানে করতে চেষ্টা করছি। কারণ একটা একটা বিষয়কে নিয়ে কাজ করতে গেলে তো যে যেটা ভালোবাসেন বা যে যেটা চর্চা করেন সেটা তো তার কিছুটা দখল থাকবেই, কিন্তু তার মানে এই নয় যে তিনি একেবারে নির্ভুল একজন উচ্চারণ করবেন বা তার সব কিছুই ঠিক হবে। প্রতিনিয়ত আসলে প্রতিটা শিল্পীর তার সাথে আবৃত্তি শিল্পীর কথাও একই, যে তাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে, যেমন আমাদের বাংলা একাডেমিতে অনেক রকম উচ্চারণ, অনেক রকম বানান আমাদের পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এগুলো আমাদের জানা দরকার, কেন পরিবর্তন হচ্ছে, এবং আমরা সেই ভাষার সাথে আমাদের অ্যাটাচমেন্টটা খুব নিবিড় হওয়া দরকার। এবং সেই ভাষার সাথে শব্দার্থ আমাদেরকে অভিধান থেকেও জানতে হবে, যে আমরা কি কবিতা পড়ছি, কি প্রবন্ধ পড়ছি, সেটার শব্দ কি আছে, এটা আমি কি বুঝতে পারছি, আমি নিতে পারছি কিনা। অবশ্য আমাদের আধুনিক এখন সাহিত্য যেগুলো, সেগুলো খুব বেশি জটিল শব্দ চুজ করে না লেখকরা সাধারণত, যেহেতু আমরা এখন একটা পর্যায়ে এসেছি সেই আধুনিক ভাবনা থেকে, তারা চিন্তা করেন যে সহজ শব্দে সহজ অর্থে কিছু লেখালেখি করে পাঠকদের সামনে মেলে ধরতে। সেক্ষেত্রে আসলে একটু চেষ্টা করলে বোঝা যাবে, এবং সেক্ষেত্রে এইভাবে চর্চা করে করে বা কারোর সাহায্য নিয়ে, অগ্রজ যারা আছেন যিনি এটাতে খুব দক্ষ, তার কাছ থেকে আমরা সহযোগিতা নিয়ে এভাবে আমরা এগিয়ে যেতে পারি। একদম। আচ্ছা, আমরা জানি যে সেই সাথে আপনি অভিনয় শিল্পীও। সো অভিনয় জগতে আসা কিভাবে? অভিনয় আসলে আমরা যে ছোটবেলায়, আমি যশোরে আমি বেড়ে উঠেছি, ওখানে আমার বাড়ি। তো সেই বৃহত্তর যশোর একটা সাংস্কৃতিক বলয়ের মধ্যে, সেখানে আমি ছোটবেলা থেকেই দেখেছি যে আমরা অনেক উদার পরিবেশ পেয়েছি, বড় মাঠে খেলেছি, ছেলে মেয়ে নির্বিশেষে। আমাদের মনেই হয়নি যে এখানে কোনো কিছু, এখন তো
তরুণরা বা শিশুরা অনেক বেশি নারী পুরুষ বিভাজন করে, অনেক কিছু মনে করে, মানে যুগ যত এগোচ্ছে তত মনে হয় মানুষের মধ্যে জটিলতা তৈরি হচ্ছে। আমরা কিন্তু এত কিছু ভাবতাম না, যে আমাদের ভাই, ভাইয়ের বন্ধু বা তাদের প্রতিবেশী সবার সাথে আমরা হাত ধরাধরি করে খেলেছি। হ্যাঁ, তখন প্রেম রোমান্টিসিজম যে ছিল না তা নয়, সেটার খুব একটা সুন্দর একটা বিষয় ছিল সেখানে, কিন্তু ওইভাবে একটা মানে খুব রেগুলার একটা বিষয় ছিল না। প্রেমটা ছিল খুব দুর্লভ একটা ব্যাপার, এবং মানুষের সম্পর্কর বুননও ছিল অনেক অটুট, যার কারণে মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট, মানুষের মধ্যে ভালোবাসা, আত্মীয়তা, ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আমরা আমাদের এখনো সেই ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হলে মনে হয় যে পরম আত্মীয়ের সাথে দেখা হয়েছে। এবং আমরা যে চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বোনের সাথে বড় হয়েছি, সেখানে কিন্তু আমরা মানে কখনোই এটা মানে করতে পারতাম না যে আমার ভাই কোনটা, আমার কাজিন কোনটা, মানে আমার বোনকে। হ্যাঁ, সম্পর্কটা এত ভালো ছিল, এবং আমরা ওই যে বলবো যে বাউন্ডারি ছাড়া বড় হয়েছি, যে যেখানে আমরা দেখেছি আমাদের বাড়িতে কোনো দেয়াল নেই, আমাদের বাড়িতে কোনো বেড়া নাই, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক আছে, আমরা সুখে দুঃখে মিলেমিশে আছি। তেমন কালচারাল বিষয়গুলো এরকম, আমরা পয়লা বৈশাখে যখন সবাই মিলে একসাথে অনুষ্ঠান করতাম। করেছেন কোন সেক্টরে? আমি ওই যে খেলাঘরে থাকতে তখন আমরা শিশুতোষ নাটক করতাম। তখন আমাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ বা শিক্ষক ছিলেন তিনি লিখতেন, বাবু কঙ্কর গুপ্ত, তারপরে সাগর ভাই, তারপরে এখন আপনারা অভিনয় দেখেন সমু চৌধুরী, তারা আমাদেরকে আসলে তাদেরকে দেখে আমরা অভিনয় শিখেছি। এবং আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, তখন সমু ভাই আমাদেরকে শিখিয়েছেন, যে কয়েকটা নাটকের অংশ শিখিয়েছিলেন, সেটা দিয়ে আমরা মোটামুটি উতরে গিয়েছি। তো আসলে যশোর, বৃহত্তর যশোর যেটা বলি, যে খুব কালচারাল ডেভেলপড একটা সিটি, যেটার মধ্যে আমরা বড় হয়েছি, এবং আমরা ওই চারিদিক দেখেই শিখেছি আসলে। আচ্ছা, এবারে আপনার কণ্ঠে আমরা আরেকটা আবৃত্তি শুনতে চাই, এবারে কোনটি শোনাবেন আমাদের? এখন আমি খুব মজার একটি নাটক, তখন সেই সময় যখনকার এই নাটক লেখা, তখন কিন্তু মুখে মুখেই এই পালাগানগুলো রচিত হতো, লোকজ নাটকগুলো রচিত হতো, এবং সেগুলো যাত্রা আকারে বা চারিদিকে খোলা মঞ্চে সেগুলো উপস্থাপিত হতো। তো এরকমই একটা পালা নাটক, মহুয়া পালা, সেখান থেকে সেটা রচনা করেছেন দ্বিজ কানাই, সেখান থেকে অংশবিশেষ আমি শোনাচ্ছি। ওকে। একদিন নদ্দার ঠাকুর পন্থে করে মেলা, ঘরের কোনায় বাতি জ্বলে 3 সন্ধ্যার বেলা, তামসা কইরা বাদ্দার সেরি ফিরে নিজের বাড়ি, নদ্দার ঠাকুর পন্থে পাইয়া কহে তরাতরি, শুনো শুনো কন্যা ওরে আমার কথা রাখো, শুনো শুনো কন্যা ওরে আমার কথা রাখো, মনের কথা কইবা মামি একটু কাছে থাকো, মনের কথা কইবা মামি একটু কাছে থাকো, সন্ধ্যা বেলায় চাঁদনি ওঠে সূরজ বইছে পটে, হেনকালেতে একলা তুমি যাইও জলের ঘাটে, হেনকালেতে একলা তুমি যাইও জলের ঘাটে, সন্ধ্যাবেলা জলের ঘাটে একলা যাইও তুমি, ভরা কলসি কাঙ্খে তোমার তুইলা দিয়া মামি, কলসি করিয়া কাঙ্খে মহু আজায় জলে, নৈতার সানে ঘাটে গেল সেই না সন্ধ্যাকালে, জল ভর সুন্দরী কন্যা জলে দিস মন, কাল যে কি কইছিলাম কথা আসে নিঃসরণ, আসে নিঃসরণ, শুনো শুনো ভিনদেশি কুমার বলি তোমার ঠাই, কাল বাকি কইছিলা কথা আমার মনে নাই, নবীন জৈবন কন্যা ভোলা তোমার মন, এক রাত্রিরে এই কথাটি হইলে বিস্মরণ, তুমি তো ভিনদেশি পুরুষ আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি, জল ভর সুন্দরী কন্যা জলে দিস ঢেউ, হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ, সঙ্গে নাই মোর কেউ, কবা তোমার মাতা কন্যা কবা তোমার পিতা, এই দেশে আসিবার পূর্বে ছিলে কথা, নাহি আমার মাতা পিতা গর্ব সুদূর ভাই, সুতের হেওলা হইয়া আমি বাইসা বেড়াই, কপালে আসিল লিখন বাদ্যার সঙ্গে ফিরি,
নিজের আগুনে আমি নিজেই জ্বইলা মরি। একদিন না নদর ঠাকুর পন্থে করে মেলা, একদিন না নদর ঠাকুর পন্থে করে মেলা। ঘরের কোনায় বাতি জ্বালে তিন সন্ধ্যা বেলা, ঘরের কোনায় বাতি জ্বালে তিন সন্ধ্যার বেলা। একদিন না নদর ঠাকুর পন্থে করে মেলা। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার লেগেছে। স্পেশালি আপনার এক্সপ্রেশন সুন্দর করে বলা এবং সেই সাথে যে একটা গল্প একটা চলছে, মনে হচ্ছে যে আমি দেখছি আসলে। ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার একটা আড্ডা হয়েছে। সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।